আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ যৌক্তিক সংজ্ঞা অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি। যৌক্তিক সংজ্ঞা কাকে বলে? কোনো পদের পূর্ণ যথার্থকে সুস্পষ্টভাবে বর্ণনা করাকে সংজ্ঞা বলা হয়। যৌক্তিক সংজ্ঞার উদ্দেশ্য পদের অর্থকে সুস্পষ্ট ও সুনির্দিষ্ট করা। সংজ্ঞায় একটি পদের জাতি অর্থাৎ আসন্নতম জাতি কোনো পদের ও বিবিধ লক্ষণকে উল্লেখ করা হয়। এখানে আসন্নতম জাতি এবং বিবিধ লক্ষণের উদাহরণ দেওয়া হলো। মানুষ পদের আসন্নতম জাতি জীব। এই যে মানুষ পদের আসন্নতম জাতি হচ্ছে জীব, এটা হচ্ছে মানুষ পদের আসন্নতম জাতি। এবং বিবিধ লক্ষণ, জীবের আমরা বিবিধ লক্ষণ বলতে বোঝায় কোনো পদের নিজস্ব লক্ষণকে। এখানে জীবের বিবিধ লক্ষণ হবে জীববৃত্তি এবং মানুষের বিবিধ লক্ষণ হবে জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি। আমরা যদি মানুষ পদের সংজ্ঞা দিই তাহলে এখন আমরা যদি মানুষ পদের যৌক্তিক সংজ্ঞা দিই তাহলে সংজ্ঞাটি দাঁড়াবে: মানুষ হয় এক প্রকার বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। এই সংজ্ঞাটিতে মানুষ পদের আসন্নতম জাতি জীব এবং মানুষের বিবিধ লক্ষণ অর্থাৎ নিজস্ব লক্ষণ বুদ্ধিবৃত্তিকে উল্লেখ করা হয়েছে, তাই এটি যৌক্তিক সংজ্ঞা হিসেবে বিবেচিত হবে। সংজ্ঞার প্রয়োজনীয়তা বা গুরুত্ব। সংজ্ঞার প্রয়োজনীয়তা বা গুরুত্ব সম্পর্কে এখানে যে লাইনসগুলো দেওয়া হয়েছে, এই লাইনগুলো যদি তোমরা পরীক্ষায় আসে সংজ্ঞার গুরুত্ব বা প্রয়োজনীয়তা চায়, তখন তোমরা এগুলো লিখতে পারো। এগুলো লিখলে প্রশ্নের আনসার হয়ে যাবে। সংজ্ঞার প্রয়োজনীয়তা বা গুরুত্ব কি দেখে নিই। পদের অর্থকে সুস্পষ্ট করা। যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে আমরা কোনো পদের অর্থকে সুস্পষ্টভাবে বুঝতে পারি। পদের দ্ব্যর্থকতা পরিহার করা যায়, পদের তথ্যগত ব্যাখ্যা দান করা যায়, শব্দের ভাণ্ডার বাড়ানো যায় যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে। আবার নিজের মত দ্বারা অন্য মতকে প্রভাবিত করা যায় যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে। যুক্তিসম্মত আলোচনা এবং বিজ্ঞান চর্চার ক্ষেত্রেও যৌক্তিক সংজ্ঞা অপরিহার্য। শুদ্ধ যুক্তি ও নির্ভুল চিন্তাধারার জন্য পদের সংজ্ঞা দান প্রয়োজন। এই লাইন্সগুলো যদি তোমরা পরীক্ষায় সংজ্ঞার প্রয়োজনীয়তা বা গুরুত্ব চাই, এই লাইন্সগুলো উল্লেখ করে দিলে তোমরা নাম্বার পেয়ে যাবে ফুল মার্কস। যুক্তিবিদ্যা কিন্তু ফুল মার্কস দেয়। কোনো প্রশ্নের টপিকটা ঠিক থাকলে, ভালোভাবে ধরতে পারলে, একটু সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারলেই মার্কস পাওয়া যায় আর কি। সংজ্ঞা ভার্সেস বর্ণনা, সংজ্ঞা ও বর্ণনার মধ্যে কি পার্থক্য, এগুলো এখন আমরা জানবো। যৌক্তিক সংজ্ঞা কোনো পদের পূর্ণ যথার্থকে সুস্পষ্টভাবে বর্ণনা করাকে সংজ্ঞা বলা হয়। বর্ণনা কোনো পদের উপলক্ষণ অথবা অবান্তর লক্ষণ অথবা যথার্থের অংশবিশেষের সাথে এগুলোকে মিশিয়ে উল্লেখ করাকে বর্ণনা বলা হয়। অর্থাৎ যৌক্তিক সংজ্ঞাতে পূর্ণ যথার্থ অর্থাৎ কোনো পদের যখন আমরা যৌক্তিক সংজ্ঞা দিতে যাই তখন সেই পদের পূর্ণ যথার্থকে, কমও না বেশিও না, এক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে সেগুলো মেনে চলতে হয়। কিন্তু পূর্ণ যথার্থ বলতে কি বোঝায়? কোনো পদের সংজ্ঞা দিতে গেলে আমরা পদের আবশ্যিক গুণাবলী ও গুরুত্বপূর্ণ গুণাবলীকে সেই সংজ্ঞায় উল্লেখ করব। তাছাড়া সেটি বিবিধ লক্ষণকে এবং গুরুত্বপূর্ণ যা আসন্নতম জাতি উল্লেখ করব। পদের গুরুত্বপূর্ণ এবং আবশ্যিক যে গুণাবলী সেগুলো পদের সংজ্ঞায় অন্তর্ভুক্ত হবে। এটি হচ্ছে পদের যথার্থ। আর বর্ণনা কোনো পদের উপলক্ষণ অথবা অবান্তর লক্ষণ অথবা যথার্থের অংশবিশেষ। আমরা যদি কোনো পদের যথার্থকে অর্থাৎ আবশ্যিক গুণাবলী এবং গুরুত্বপূর্ণ গুণাবলীর বাদে আমরা যদি কোনো পদের উপলক্ষণ, অবান্তর লক্ষণ অথবা যথার্থের অংশবিশেষের বর্ণনা করি, ওগুলোকে সংজ্ঞার মধ্যে ফুটিয়ে তুলি, তাহলে সেটি বর্ণনা হিসেবে বিবেচিত, কখনোই যৌক্তিক সংজ্ঞা হিসেবে বিবেচিত নয়। কারণ যৌক্তিক সংজ্ঞা সবসময় কোনো পদের আবশ্যিক গুণাবলী বা আবশ্যিক ও গুরুত্বপূর্ণ গুণাবলীকে তুলে ধরা হয়। কিন্তু বর্ণনায় কখনো কখনো অবান্তর লক্ষণ, আবার কখনো কখনো পদের উপলক্ষণ, আবার কখনো কখনো যথার্থের অংশবিশেষের সাথে মিশিয়ে বর্ণনা দেওয়া হয়। তাই বর্ণনা কখনোই যৌক্তিক সংজ্ঞা হিসেবে বিবেচিত নয়। এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি, মানুষ হয় এক প্রকার বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। এটি একটি যৌক্তিক সংজ্ঞা। এখানে যৌক্তিক সংজ্ঞা সবগুলো নিয়ম মেনে চলা হয়েছে এবং মানুষ পদের আসন্নতম জাতি জীব এবং বিবিধ লক্ষণ মানুষ পদের নিজস্ব লক্ষণ বুদ্ধিবৃত্তিকে উল্লেখ করা হয়েছে। তাই মানুষ পদের যৌক্তিক সংজ্ঞা হিসেবে এটি সম্পূর্ণভাবে
মানে স্বীকৃত বা প্রযোজ্য। মানুষ হয় এক প্রকার বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। কিন্তু যদি মানুষ পদের সংজ্ঞা দিতে গিয়ে এটা বলা হয় যে মানুষ হয় এক প্রকার পক্ষবিহীন দ্বিপদ জীব, তখন সংজ্ঞাটি ভ্রান্ত হবে এবং এটি বর্ণনা হিসেবে বিবেচিত হলেও কখনোই যৌক্তিক সংজ্ঞা হিসেবে বিবেচিত নয়, কারণ এখানে মানুষ পদের আবশ্যিক ও গুরুত্বপূর্ণ গুণাবলী তুলে ধরা হয়নি, বরঞ্চ মানে মানুষ পদের যথার্থকে তুলে ধরা হয়নি, বরং মানুষ পদের যে গুরুত্বহীন গুণাবলীকে উল্লেখ করা হয়েছে। আবার মানুষ পদের আসন্নতম জাতি জীবকে উল্লেখ করা হলেও বিবিধ লক্ষণকে উল্লেখ করা হয়নি। বিবিধ লক্ষণ মানে মানুষ, এই যে এটা হচ্ছে বিবিধ লক্ষণ বুদ্ধিবৃত্তি, মানুষ পদের বিবিধ লক্ষণ বুদ্ধিবৃত্তি, এই বুদ্ধিবৃত্তি কথাটি এতে উল্লেখ নেই। উপরন্তু পক্ষবিহীন দ্বিপদ এই কথাটি এখানে বলা হয়েছে, যেটি মানুষ পদের অবান্তর লক্ষণ, মানে পক্ষবিহীন দ্বিপদ কথাটি হচ্ছে মানুষ পদের অবান্তর লক্ষণ হিসেবে বিবেচিত। যেহেতু এখানে অবান্তর লক্ষণ এসেছে এবং বিবিধ লক্ষণ উল্লেখ করা হয়নি, তাই মানুষ পদের এই সংজ্ঞাটি মানুষ পদের বর্ণনা হলেও কখনোই যৌক্তিক সংজ্ঞা হিসেবে বিবেচিত নয়, তবে বর্ণনা ক্ষেত্রে স্বীকৃত। সংজ্ঞা বর্ণনার মধ্যে আরও কিছু পার্থক্য দেখি। যখন সংজ্ঞা ও বর্ণনার মধ্যে পরীক্ষায় পার্থক্য আসে তখন তোমরা এগুলো দিতে পারো। এখানে আমি খুবই সংক্ষেপে কিছু পার্থক্য তোমাদের সহজে মনে রাখার জন্য, সহজভাবে বোঝানোর জন্য একদম সংক্ষিপ্ত করে বেসিক আকারে দিয়েছি আর কি, কিন্তু এগুলো বই আরও বিশ্লেষণ করে বড় করে দেওয়া আছে, তোমরা বই থেকে শিখবে। আর এটা হচ্ছে বেসিক, এখান থেকে চাইলে কি আনসার করতে পারো, সমস্যা নেই। যখন পরীক্ষায় সংজ্ঞা বা বর্ণনা পার্থক্য চাইবে তখন তোমরা প্রথমে যৌক্তিক সংজ্ঞা এবং বর্ণনার সংজ্ঞাটা দিয়ে নিবে, যেটা আমি একটু আগে বোঝালাম। তারপর তোমরা এই পার্থক্যগুলো লিখবে। যৌক্তিক সংজ্ঞার কিছু নিয়মকানুন রয়েছে, আমরা জানি যৌক্তিক সংজ্ঞার কিছু নিয়মকানুন রয়েছে। যৌক্তিক সংজ্ঞার নিয়ম 5টি। যাই হোক, যৌক্তিক সংজ্ঞার নিয়মকানুন রয়েছে, কিন্তু বর্ণনাতে কোনো ধরাবাদের নিয়মকানুন নেই। আবার যৌক্তিক সংজ্ঞায় পদের প্রকৃত অর্থ প্রকাশ করে, কিন্তু বর্ণনায় পদের প্রকৃত অর্থ প্রকাশিত হয় না। সংজ্ঞায় পদের যথার্থকে অর্থাৎ পদের আবশ্যিক ও গুরুত্বপূর্ণ গুণাবলীকে প্রকাশ করা হয়, কিন্তু বর্ণনায় কখনো পদের উপলক্ষণ, আবার অবান্তর লক্ষণ, আবার যথার্থের অংশবিশেষ প্রকাশ পায়। কখনই পদের যে আবশ্যিক ও গুরুত্বপূর্ণ গুণাবলী অর্থাৎ পূর্ণ যথার্থ প্রকাশিত হয় না। আবার সংজ্ঞার মূল্য সবসময় সমান, সর্বদা। আর বর্ণনার ক্ষেত্রে মূল্য সবসময় সমান হয় না। সংজ্ঞা বৈজ্ঞানিক প্রক্রিয়ায় এবং বর্ণনা লৌকিক প্রক্রিয়ায় বিবেচিত, অর্থাৎ সংজ্ঞায় কোনো পদের সংজ্ঞায় পদের যথার্থ বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে স্থির করা হয়। প্রকৃতপক্ষে খুব কম সংখ্যক পদের যথার্থ সাধারণ লোকের ক্ষেত্রে জানা থাকে, তাই তাদের পক্ষে খুব ক্ষেত্রে পদের সংজ্ঞা দান সম্ভব। এই কারণে সংজ্ঞা অপেক্ষা বর্ণনা তাদের কাছে বেশি প্রচলিত। এখানে আরেকটা পার্থক্য উল্লেখ করতে পারো, আমি এখানে লিখিনি, কিন্তু ওই পার্থক্যটা হবে মূলত সংজ্ঞা কেবল মানে আমরা একটি জাতির সংজ্ঞা দিই এবং বস্তুর বর্ণনা দিই। আমরা কেবল জাতিবাচক পদেরই সংজ্ঞা দান সম্ভব, আমরা কেবল জাতিবাচক পদেরই সংজ্ঞা দিতে পারি, কিন্তু বিশিষ্ট ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে সংজ্ঞা দান সম্ভব নয়। বিশিষ্ট ব্যক্তি বা বস্তুর মধ্যে যে বিশেষ গুণ বর্তমান থাকে সেগুলো কেবল বর্ণনার মাধ্যমে প্রকাশ করা যায়। যৌক্তিক সংজ্ঞা সে সকল ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাই তো এগুলি হচ্ছে সংজ্ঞার বর্ণনার মধ্যে পার্থক্য। সংজ্ঞা নিয়মাবলী 5টি। প্রথম নিয়ম, যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের সম্পূর্ণ যথার্থ উল্লেখ করতে হবে, তার চেয়ে বেশিও না কমও না। দ্বিতীয় নিয়ম, যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদটি থেকে সংজ্ঞাটি স্পষ্টতর হতে হবে, সংজ্ঞায় কোনো রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা চলবে না। তৃতীয় নিয়ম, যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদ বা পদের প্রতিশব্দ সংজ্ঞা ব্যবহার করা চলবে না। চতুর্থ নিয়ম, সদর্থক সম্ভব হলে কখনোই সংজ্ঞায় নয়ার্থক ব্যবহার করা উচিত নয়। পঞ্চম নিয়ম, যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের সাথে সংজ্ঞার্থ পদ সহজভাবে রূপান্তরযোগ্য হতে হবে। তো এগুলি হচ্ছে যৌক্তিক সংজ্ঞা 5টি নিয়ম। প্রথম নিয়মে কি বলা হয়েছে, যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের সম্পূর্ণ যথার্থ মানে হচ্ছে কোনো পদের আবশ্যিক গুরুত্বপূর্ণ গুণাবলী, এগুলোর কোনো পদের সংজ্ঞা দিতে গিয়ে সেই পদের যথার্থের পূর্ণ প্রকাশ করতে হবে, সম্পূর্ণ যথার্থ উল্লেখ করতে হবে, তার থেকে বেশিও না কমও না। যদি
কোনো পদের সংজ্ঞা দিতে গিয়ে কেউ যথার্থ থেকে কম বা বেশি গুণের উল্লেখ করে তবে সংজ্ঞাটির প্রথম নিয়মটি তখন ভ্রান্ত হবে। আবার দ্বিতীয় নিয়ম, যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদটি থেকে সংজ্ঞাটি স্পষ্টতর হতে হবে। সংজ্ঞায় কোনো রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। অর্থাৎ আমরা যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদটি থেকে সেই পদটির অর্থকে সুস্পষ্ট করে বোঝার জন্য আমরা পদের সংজ্ঞাটি এমনভাবে দিব যেন পদের অর্থ আমাদের কাছে সুস্পষ্ট হয়। তার জন্যে পদের সংজ্ঞায় অত্যন্ত সহজ সরল ভাষা ব্যবহৃত হবে। কখনোই রূপক বা দুর্বোধ্য, যেগুলো মানুষের কাছে সহজে বোধগম্য নয়, তেমন ভাষা ব্যবহার করা চলবে না। তাহলে দ্বিতীয় নিয়মটি অমান্য করা হবে। যদি কেউ সহজ সরল ভাষার পরিবর্তে সংজ্ঞায় কোনো পদের সংজ্ঞা দিতে গিয়ে রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করে তবে সংজ্ঞাটি ভ্রান্ত হবে এবং এতে দ্বিতীয় নিয়মটিও অমান্য করা হবে। তৃতীয় নিয়ম, যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদ বা পদের প্রতিশব্দ সংজ্ঞায় ব্যবহার করা চলবে না। অর্থাৎ যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের প্রতিশব্দ অনেক সময় আমরা যে পদের সংজ্ঞা দিই সেই পদটিকে বা সেই পদের সমর্থক শব্দ বা একই কথা পুনরাবৃত্তি করে ফেলি সংজ্ঞায় ঘুরিয়ে পেঁচিয়ে বলে দেওয়া আর কি। তখন এই কথাটি যদি কোনো পদের সংজ্ঞা দিতে গিয়ে যদি একই কথার পুনরুক্তি করা হয় তবে তৃতীয় নিয়মটি অমান্য করা হয় এবং সংজ্ঞাটি ভ্রান্ত হয়। চতুর্থ নিয়ম, সদর্থক সম্ভব হলে কখনোই সংজ্ঞায় নয়ার্থক ভাষা ব্যবহার করা উচিত নয়। সদর্থক সবসময় হাবোধক যে সমস্ত কথা রয়েছে সংজ্ঞায় সেগুলো উল্লেখ করতে হয়। নয়ার্থক ভাষা ব্যবহার করা উচিত নয়, কারণ নয়ার্থক ভাষা ব্যবহার করলে পদের সংজ্ঞাদানের উদ্দেশ্য কি? যুক্তির সংজ্ঞার উদ্দেশ্যই হচ্ছে কোনো পদের অর্থকে সুস্পষ্ট ও সুনির্দিষ্ট করে তোলা। সেক্ষেত্রে পদের পূর্ণ যথার্থ উল্লেখ করতে হয়। যথার্থ হচ্ছে পদের আবশ্যক ও গুরুত্বপূর্ণ গুণাবলী। এই আবশ্যক ও গুরুত্বপূর্ণ গুলিকে কোনো পদের সংজ্ঞা দেওয়ার সময় তুলে ধরতে হয়। কিন্তু আমরা যদি কোনো পদের সংজ্ঞা দিতে গিয়ে নয়ার্থক ভাষা ব্যবহার করি, সেই যথার্থ নয়ার্থক ভাষা ব্যবহারের ফলে ওই পদটির মধ্যে কোন কোন গুণ উল্লেখ আছে বা কোন কোন যথার্থ আছে সেগুলো প্রকাশ না পেয়ে বরং কি গুণ অনুপস্থিত, ঠিক আছে, কি গুণ অনুপস্থিত সেগুলো উল্লেখ করা হয় নয়ার্থক ভাষার মধ্যে। কোনো পদের মধ্যে যে গুণ নেই সেগুলোকে তুলে ধরা হয়, কিন্তু কি গুণ ওই পদটার মধ্যে আছে ওগুলো কখনোই তুলে ধরা হয় না। তাই তখন আর পদের যথার্থ যথার্থ প্রকাশ করতে হয় যুক্তির সংখ্যার সময়, কিন্তু নয়ার্থক ভাষা তারা কখনোই পদের যথার্থ প্রকাশ পায় না, বরং কি গুণ নেই সেগুলো প্রকাশিত হয়। তাই সদর্থক সম্ভব হলে কখনোই বাক্যে সংজ্ঞায় নয়ার্থক ভাষা ব্যবহার করা উচিত নয়। যদি সদর্থক সম্ভব হওয়ার পরেও নয়ার্থক ভাষা ব্যবহৃত হয় তখন চতুর্থ নিয়মটি অমান্য করা হয় এবং সংজ্ঞাটি ভ্রান্ত হিসেবে বিবেচিত হবে। পঞ্চম নিয়ম, যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের সাথে সংজ্ঞাত পদ সহজভাবে রূপান্তরযোগ্য হতে হবে। যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদকে বলা হয় সংজ্ঞেয় পদ, ঠিক আছে। যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদকে বলা হয় সংজ্ঞেয় পদ এবং সংজ্ঞার্থ পদ দ্বারা যে সংজ্ঞেয় পদের বর্ণনা করা হয় যে পদ দ্বারা তাকে বলে সংজ্ঞার্থ পদ। এই সময়ে সংজ্ঞেয় পদ আর সংজ্ঞার্থ পদ সহজভাবে রূপান্তরযোগ্য হতে হবে। এটি হচ্ছে যুক্তির সংজ্ঞার পঞ্চম নিয়ম। এই নিয়মটি অমান্য করলে যুক্তির সংজ্ঞাটি ভ্রান্ত হয়। তো এই ছিল যৌক্তিক সংজ্ঞার 5টি নিয়ম। এখন আমরা দেখব যৌক্তিক সংজ্ঞায় প্রথম নিয়মটি অমান্য করলে 4টি সংজ্ঞা পাই আমরা। প্রথম নিয়মটি যখন ভ্রান্ত হয় অমান্য করার ফলে তখন 4টি সংজ্ঞার উৎপত্তি হয়। 1 বাহুল্য সংজ্ঞা, 2 আপ্তিক সংজ্ঞা, 3 অব্যাপক সংজ্ঞা, 4 অতিব্যাপক সংজ্ঞা। দ্বিতীয় নিয়মটি অমান্য করা হলে দুইটি সংজ্ঞা পাই আমরা, 2টি সংজ্ঞা সৃষ্টি হয়। যদি দ্বিতীয় নিয়মটি অমান্য করা হয় তখন রূপক সংজ্ঞা ও দুর্বোধ্য সংজ্ঞা সৃষ্টি হয়। তৃতীয় নিয়মটি অমান্য করলে একটি সংজ্ঞা সৃষ্টি হয় এবং সেটি হচ্ছে চক্র সংজ্ঞা। চতুর্থ নিয়মটি অমান্য করলে একটি নয়ার্থক সংজ্ঞার সৃষ্টি হয় এবং পঞ্চম নিয়মটি অমান্য করলে 2টি অতিব্যাপক সংজ্ঞা বা অব্যাপক সংজ্ঞা সৃষ্টি হয় যৌক্তিক সংজ্ঞার পঞ্চম নিয়মটি অমান্য করার ফলে। অর্থাৎ প্রথম
প্রথম নিয়ম থেকে 4টি, দ্বিতীয় নিয়ম থেকে 2টি, তৃতীয় নিয়ম থেকে 1টি, চতুর্থ নিয়ম থেকে 1টি এবং পঞ্চম নিয়ম থেকে 2টি সংজ্ঞা পাওয়া যায় যুক্তির সংজ্ঞার। বাহুল্য সংজ্ঞা: কোনো পদের সংজ্ঞায় যদি পদের প্রকৃত জাতার্থ থেকে অতিরিক্ত কোনো গুণের উল্লেখ থাকে এবং গুণটি যদি ওই পদের উপলক্ষণ হয় তবে তাকে বাহুল্য সংজ্ঞা বলা হয়। মানে প্রথম নিয়মটি কি ছিল? আমাদের যুক্তির সংজ্ঞার প্রথম নিয়মটি হচ্ছিল যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের জাতার্থ উল্লেখ করতে হবে, তার চেয়ে বেশিও না কমও না। একটি পদের জাতার্থ তার সাধারণ আবশ্যকীয় গুণাবলী দ্বারা গঠিত হয়, সুতরাং কোনো পদের সংজ্ঞা নির্ণয় করতে হলে ওইরূপ গুণসমূহকেই উল্লেখ করতে হবে। মানে পদের জাতার্থকে পূর্ণভাবে উল্লেখ করতে হবে, অনাবশ্যক গুণকে সবসময় বর্জন করতে হবে। কখনো অনাবশ্যক গুণ তোমরা উল্লেখ করবে না সংজ্ঞার সময়, বা যদি কোনো অনাবশ্যক গুণ উল্লেখ করা হয় তবে সংজ্ঞাটি ভ্রান্ত হয়। এই অর্থে মানুষ পদের সংজ্ঞা হবে, আমরা এক্সাম্পল হিসেবে যদি যাই, এক্সাম্পলের আগে নোট দেখে নিই। জাতার্থ থেকে অতিরিক্ত গুণ উল্লেখ থাকবে বাহুল্য সংজ্ঞায়। বাহুল্য সংজ্ঞায় কোনো পদের সংজ্ঞা দেওয়ার সময় একটি পদের পূর্ণ জাতার্থ থেকে অতিরিক্ত গুণ উল্লেখ থাকবে এবং অতিরিক্ত গুণটি কোনো পদের পূর্ণ জাতার্থ থেকে অতিরিক্ত গুণ দেওয়া থাকবে এবং অতিরিক্ত গুণটি ওই পদের উপলক্ষণ হবে। এক্সাম্পলস: মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন মরণশীল জীব। এটি একটি বাহুল্য সংজ্ঞা হিসেবে বিবেচিত। যেমন মানুষ পদের সংজ্ঞা হয়তো মানে সিম্পল যে সংজ্ঞা সেটা হচ্ছে মানুষ হচ্ছে যুক্তির সংজ্ঞা যেটা, মানুষ হচ্ছে একটি বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। কিন্তু প্রথম নিয়মটি অমান্য করে এখানে মানুষ পদের অতিরিক্ত একটি গুণ উল্লেখ পেয়েছে। পূর্ণ জাতার্থ থেকে অতিরিক্ত একটি গুণ মরণশীল কথাটি প্রকাশ পেয়েছে। মরণশীল হচ্ছে একটি মানুষ পদের অতিরিক্ত গুণ এবং এটি উপলক্ষণ হিসেবে বিবেচিত, অর্থাৎ এটি জাতার্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত। যেটি জাতার্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় সেটিকে উপলক্ষণ বলে। মরণশীল কথাটি হচ্ছে মানুষ পদের উপলক্ষণ এবং এটি এই সংজ্ঞায় অতিরিক্ত গুণ হিসেবে এসেছে। তাই এই সংজ্ঞাটি যুক্তির সংজ্ঞার প্রথম নিয়ম অমান্য করেছে এবং সংজ্ঞাটি ভ্রান্ত হয়েছে, যার ফলে বাহুল্য সংজ্ঞার উৎপত্তি হয়েছে। আবার দেখি একটা উদাহরণ: ত্রিভুজ হলো 3 বাহু দ্বারা বেষ্টিত এবং 3 কোণ দ্বারা বেষ্টিত একটি সমতল ক্ষেত্র। তো এখানে ত্রিভুজের সঠিক যুক্তির সংজ্ঞা হবে ত্রিভুজ হলো 3 বাহু দ্বারা বেষ্টিত একটি সমতল ক্ষেত্র। কিন্তু এখানে 3 কোণ দ্বারা বেষ্টিত কথাটি অতিরিক্ত গুণ হিসেবে এসেছে এবং এই গুণটি ত্রিভুজের উপলক্ষণ হিসেবে বিবেচিত, তাই এটি বাহুল্য সংজ্ঞা হিসেবে বিবেচিত। অর্থাৎ এই যে এই 3 কোণ দ্বারা বেষ্টিত হয়েছে এই কথাটি এখানে এসেছে, এটি উপলক্ষণ। এই সংজ্ঞাটি প্রথম নিয়ম, যুক্তির সংজ্ঞার যে প্রথম নিয়ম সেটি অমান্য করে এবং অতিরিক্ত গুণ প্রকাশ করেছে, উপলক্ষণ প্রকাশ করেছে, তাই সংজ্ঞাটি বাহুল্য সংজ্ঞা হবে। আবার দ্বিতীয় মানে প্রথম নিয়মটি অমান্য করার ফলে আমাদের যে দ্বিতীয় সংজ্ঞাটি সৃষ্টি হয় সেটি হচ্ছে পদের অতিরিক্ত গুণটি যদি পদের অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয় তবে তাকে আপত্তিক সংজ্ঞা বলা হয়। এখানে নোট হবে অবান্তর লক্ষণ মানে জাতার্থ থেকে অতিরিক্ত গুণ এখানে পূর্ণ কথাটি হবে পূর্ণ জাতার্থ থেকে যদি অতিরিক্ত গুণের উল্লেখ থাকে কোনো সংজ্ঞায় এবং অতিরিক্ত গুণটি যদি ওই পদের অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয়, ঠিক আছে, অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয় তবে সেটি আপত্তিক সংজ্ঞা হিসেবে বিবেচিত। অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ আপত্তিক সংজ্ঞায় প্রকাশ পেয়ে থাকে। এক্সাম্পলস হিসেবে আমরা যদি বলি মানুষের বুদ্ধিবৃত্তি সম্পন্ন দ্বিপদ জীব, ঠিক আছে, দ্বিপদ। এই যে দ্বিপদ কথাটি এখানে অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হিসেবে এসেছে। মানুষ পদের যৌক্তিক সংজ্ঞা হবে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন একটি জীব। দ্বিপদ এখানে আসবে না। দ্বিপদ কথাটি এখানে অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, অবিচ্ছেদ্য কারণ হচ্ছে দ্বিপদ মানে হচ্ছে মানুষের 2টি পা। মানুষের দ্বিপদ কথাটি মানুষ জাতির সকলের ক্ষেত্রে প্রযোজ্য, সবারই 2টি পা থাকে।
যেহেতু সবার ক্ষেত্রে প্রযোজ্য দ্বিপদ কথাটি, তাই এটি অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। ঠিক আছে, অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। এবং এটি যথার্থের অংশ বিশেষ। পূর্ণ যথার্থের পরেও মানুষ কথাটি মানে মানুষ পদটি পূর্ণ যথার্থের পরেও এটি একটি এই সংজ্ঞার মধ্যে একটি অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণের উল্লেখ করা হয়েছে, তাই সংজ্ঞাটি মানে যুক্তির সংজ্ঞা প্রথম নিয়মটি ভ্রান্ত হয়েছে এবং আপত্তিক সংজ্ঞা বা অবান্তর সংখ্যা সৃষ্টি হয়েছে। আপত্তিক সংজ্ঞার অপর নাম হচ্ছে অবান্তর সংজ্ঞা। এখানে আমি কথাটি লিখিনি। যাই হোক, কুকুর হলো একটি গৃহপালিত পশু। এটিও মানে কুকুরের অবান্তর লক্ষণ এখানে প্রকাশিত হয়েছে। প্রকৃত যে আবশ্যিক ও গুরুত্বপূর্ণ গুণাবলীর থেকেও এখানে বেশি এক্সট্রা একটি গুণ অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ প্রকাশিত হয়েছে, তাই এটি সংজ্ঞাটি ভ্রান্ত এবং এতে করে প্রথম নিয়মটি অমান্য করা হয়। অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ প্রকাশের ফলে এবং আপত্তিক সংজ্ঞা সৃষ্টি হয়। তো এখানে হচ্ছে আপত্তিক সংজ্ঞা কিভাবে চিনবে? পূর্ণ যথার্থ থেকে অতিরিক্ত একটি গুণের উল্লেখ থাকবে, যেমন দ্বিপদ। এখানে পূর্ণ যথার্থের পরেও অতিরিক্ত গুণের উল্লেখ করা হয়েছে এবং অতিরিক্ত গুণটি হবে ওই পদের অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। অর্থাৎ দ্বিপদ কথাটি মানুষ জাতির সকলের ক্ষেত্রে প্রযোজ্য, তাই দ্বিপদটি অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হিসেবে বিবেচিত হবে। এই অবিচ্ছেদ্য অবান্তর অতিরিক্ত একটি গুণ থাকবে এবং সংজ্ঞায়, এবং অতিরিক্ত গুণটি অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হবে। তখন প্রথম নিয়মটি অমান্য করা হয় এবং আপত্তিক সংজ্ঞা উৎপত্তি হয় প্রথম নিয়মটি অমান্যের ফলে। অব্যাপক সংজ্ঞা প্রথম নিয়মটি যুক্তির সংজ্ঞা প্রথম নিয়মটি অমান্য করে যদি কোনো পদের অতিরিক্ত গুণ উল্লেখ করা হয় এবং অতিরিক্ত গুণটি যদি ওই পদের বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয়, তবে সেটি অব্যাপক সংজ্ঞা হিসেবে বিবেচিত। এক্সাম্পলস: মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন ফর্সা জীব। এখানে মানুষ পদের যুক্তির সংজ্ঞা হচ্ছে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন একটি জীব, কিন্তু এখানে ফর্সা কথাটি অতিরিক্ত গুণ হিসেবে উল্লেখ রয়েছে এবং এই অতিরিক্ত গুণটি মানুষ পদের বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হিসেবে বিবেচিত। এখানে বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ কিভাবে বুঝবে? বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হচ্ছে ফর্সা, মানে ফর্সাটি মানুষ জাতির সকলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কোনো মানুষ শ্যামবর্ণের হতে পারে, কালো হতে পারে। সো ফর্সা কথাটি মানুষ শ্রেণীর সকলের ক্ষেত্রে যেহেতু বিবেচিত নয়, তাই এটি একটি বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। ঠিক আছে, বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। আবার গরু হয় একটি সাদা রং বিশিষ্ট জীব। এখানে গরুর একটি অতিরিক্ত গুণ সাদা প্রকাশ পেয়েছে এবং এই সাদা কথাটি গরু শ্রেণীর সকলের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ গরু লাল, কালো ইত্যাদি কালারের হতে পারে, তাই এটি অব্যাপক সংজ্ঞা হিসেবে বিবেচিত। অব্যাপক সংজ্ঞা চেনের উপায় হচ্ছে কোনো পদের পূর্ণ যথার্থ থেকে অর্থাৎ আবশ্যিক গুণাবলী ও গুরুত্বপূর্ণ গুণাবলী থেকে অতিরিক্ত একটি গুণ, যেমন ফর্সা, সাদা রং ইত্যাদি উল্লেখ থাকবে এবং অতিরিক্ত গুণটি ওই পদের বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হবে, অর্থাৎ ওই পদটি সকলের ক্ষেত্রে সেই অতিরিক্ত গুণটি প্রযোজ্য নয়, তখন সেটি বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হিসেবে বিবেচিত হবে। সো অতিরিক্ত গুণ থাকবে এবং অতিরিক্ত গুণটি বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হবে, সেটি হচ্ছে অব্যাপক সংজ্ঞা। অতিব্যাপক সংজ্ঞা, এইটি সংজ্ঞার প্রথম নিয়মটি অমান্যের করার পরে মানে সংজ্ঞার যুক্তির সংজ্ঞা প্রথম নিয়মটি অমান্য হলে এই চতুর্থ একটি সংজ্ঞা মানে অতিব্যাপক সংজ্ঞা সৃষ্টি হয়। এটা হচ্ছে প্রথম নিয়মটি অমান্য করার ফলে যে 4 নম্বর যে সংজ্ঞাটি সৃষ্টি হয়, এটা অতিব্যাপক সংজ্ঞা। একটি সংজ্ঞায় যদি প্রকৃত যথার্থ থেকে কম গুণের উল্লেখ থাকে, তবে তাকে অতিব্যাপক সংজ্ঞা বলে। এতক্ষণ আমরা সবসময় মানে গত 3টা যে সংজ্ঞা পড়েছি সেগুলোর মধ্যে অতিরিক্ত গুণ ছিল, অতিরিক্ত গুণের উল্লেখ ছিল পূর্ণ যথার্থ থেকে অতিরিক্ত গুণ, এবং কোথাও বাহুল্য সংজ্ঞার ক্ষেত্রে সেটি উপলক্ষণ হয়েছে, আপত্তিক সংজ্ঞার ক্ষেত্রে সেটি অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয়েছে, আবার অব্যাপক সংজ্ঞার ক্ষেত্রে সেটি বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয়েছে। কিন্তু অতিব্যাপক ক্ষেত্রে অতিব্যাপক নাম হলেও
অতিব্যাপক নাউনটি অতিব্যাপক হলেও এই সংজ্ঞায় কোনো পদের পূর্ণ জাতীয়তা থেকে কম গুণের প্রকাশ থাকে, অর্থাৎ এই একটিমাত্র সংজ্ঞায় শুধুমাত্র পূর্ণ জাতীয়তা থেকে একটিমাত্র সংজ্ঞা, অর্থাৎ অতিব্যাপক সংজ্ঞায় পূর্ণ জাতীয়তা থেকে কোনো পদের পূর্ণ জাতীয়তা থেকে কম গুণের উল্লেখ থাকবে, সেটি হচ্ছে অতিব্যাপক সংজ্ঞা। নোট: প্রকৃত জাতীয়তা থেকে কম গুণ, কোনো পদের প্রকৃত জাতীয়তা থেকে কম গুণ। এক্সাম্পলস: মানুষ হয় একটি জীব। এখানে মানুষ পদের বিপদ লক্ষণ, মানে যেটি দ্বারা মানুষকে অন্যান্য জীব থেকে, এখানে মানুষের বিপদের লক্ষণ প্রকাশ পায়নি এই সংজ্ঞাটিতে। বিপদের লক্ষণ মানে মানুষের নিজস্ব লক্ষণ, বুদ্ধিবৃত্তি এখানে প্রকাশিত হয়নি, যার ফলে মানুষকে অন্যান্য জীব থেকে আলাদা করা যায় না, তাই এটি ত্রুটিপূর্ণ সংজ্ঞা এবং এটি অতিব্যাপক সংজ্ঞা হিসেবে বিবেচিত, কারণ এখানে মানুষ পদের পূর্ণ জাতীয়তা প্রকাশ পায়নি, বুদ্ধিবৃত্তি প্রকাশ পায়নি, কম গুণের উল্লেখ করা হয়েছে। আবার ঘুঘু হয়ে একটি পাখি, এক্ষেত্রেও ঘুঘুকে অন্যান্য পাখি থেকে আলাদা করার জন্য কোনো বিপদের লক্ষণ প্রকাশ পায়নি এবং পূর্ণ জাতীয়তা থেকে কম জাতীয়তার উল্লেখ রয়েছে, সুতরাং এটি হবে একটি অতিব্যাপক সংজ্ঞা। তেমনি গোলাপ হয় একটি ফুল, এটিও একটি অতিব্যাপক সংজ্ঞা। সংজ্ঞার দ্বিতীয় নিয়ম: রূপক সংজ্ঞা। রূপক সংজ্ঞা: কোনো পদের সংজ্ঞায় যদি সহজ সরল ভাষা পরিবর্তে রূপক ভাষা ব্যবহৃত হয় তবে তাকে রূপক সংজ্ঞা বলে। যে এক্সাম্পলস: মানুষ হয় সৃষ্টি মুকুট, সিংহ হয় পশুর রাজা। এখানে কোনো পদ, আমরা দ্বিতীয় সংজ্ঞাটি মানে যুক্তির সংজ্ঞার দ্বিতীয় নিয়মটি হচ্ছে যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদটি থেকে সংজ্ঞাটি স্পষ্টতর হতে হবে। সংজ্ঞায় কোনো রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। সংজ্ঞার এই নিয়মটি মানে দ্বিতীয় নিয়মটি না মেনে বা অমান্য করে যদি আমরা কোনো পদের সংজ্ঞায় সহজ সরল ভাষার পরিবর্তে রূপক ভাষা ব্যবহার করি তবে সংজ্ঞাটি ভ্রান্ত হয় এবং রূপক সংজ্ঞা সৃষ্টি হয়। যেমন মানুষ পদের অ্যাকচুয়াল যে যৌক্তিক সংজ্ঞা সেটি হচ্ছে মানুষ হয় একটি বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, কিন্তু এখানে মানুষ হয় সৃষ্টি মুকুট। এই সৃষ্টি মুকুট কথাটি মানুষ পদের রূপক হিসেবে এসেছে। এখানে সহজ সরল ভাষা দেওয়া হয়নি মানুষ পদটির ক্ষেত্রে, বরঞ্চ রূপক ভাষা ব্যবহার করা হয়েছে। আবার এখানে মানুষ পদের যে নিকটস্থ মানে আসনতম জাতি উল্লেখ নেই, বিপদের লক্ষণ উল্লেখ নেই, তাই সংজ্ঞাটি ভ্রান্ত। এবং যেহেতু রূপক কথা ব্যবহৃত হয়েছে, সৃষ্টি মুকুট কথাটি রূপক হিসেবে এসেছে, তাই সংজ্ঞার দ্বিতীয় নিয়মটি ভ্রান্ত হবে এবং রূপক সংজ্ঞা সৃষ্টি হবে। তেমনি সিংহ হয় পশুর রাজা, এখানে পশুর রাজা কথাটি সিংহ পদের ক্ষেত্রে রূপক হিসেবে ব্যবহৃত হয়েছে এবং রূপক সংজ্ঞার সৃষ্টি হয়েছে। এই দুইটা সংজ্ঞায় দ্বিতীয় নিয়মকে অমান্য করে, যুক্তির সংজ্ঞার দ্বিতীয় নিয়ম সেটিকে অমান্য করে। যুক্তির সংজ্ঞার দ্বিতীয় নিয়মটি অমান্য করার ফলে যদি অমান্য করার পর যদি কোনো পদের সংজ্ঞায় সহজ সরল ভাষার পরিবর্তে দুর্বোধ্য ভাষা, অর্থাৎ যে সমস্ত ভাষা মানুষের বোধগম্য নয় তেমন ভাষা ব্যবহার করা হয় তবে তাকে দুর্বোধ্য ভাষা বলে, মানে দুর্বোধ্য সংজ্ঞা বলে। এক্সাম্পলস: পট বৃক্ষ হচ্ছে জটা জুট লাঞ্ছিত সবিতাপ নিরোধ মহস্তব পাদপ। এখানে বটবৃক্ষের সংজ্ঞা দেওয়া হয়েছে। বটবৃক্ষের সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে বটবৃক্ষ হচ্ছে জটা জুট লাঞ্ছিত সবিতাপ নিরোধ মহস্তবে পাদপল্লা, দাঁত ভেঙেছে। যাই হোক, এখানে বটবৃক্ষর ক্ষেত্রে যে সংজ্ঞাটি দেওয়া হয়েছে সেটি অত্যন্ত দুর্বোধ্য এবং অর্থাৎ সহজ ভাষায় বা সহজ সরল ভাষায় প্রকাশিত নয় এবং সহজে বোধগম্য নয়। অনেক উচ্চশিক্ষিত বা হায়ার এডুকেশনধারী যে সমস্ত ব্যক্তিরা তারাও হয়তো এই বটবৃক্ষের সংজ্ঞাটিকে ভালোভাবে বিশ্লেষণ করে বা ভালোভাবে বুঝতে পারবেন না, অনেক কষ্ট হয়ে যাবে দুর্বোধ্য ভাষায় যেহেতু এটি দেওয়া। তাই এটি যুক্তি সংজ্ঞার দ্বিতীয় নিয়মটিকে অমান্য করে এবং দুর্বোধ্য সংজ্ঞা সৃষ্টি হয়। অর্থাৎ যুক্তির সংজ্ঞার দ্বিতীয় নিয়মটি অমান্য করে কোনো পদের সংজ্ঞায় যদি সহজ সরল ভাষার পরিবর্তে দুর্বোধ্য ভাষা ব্যবহার করা হয় তবে তাকে দুর্বোধ্য সংজ্ঞা বলে। এখানে বটবৃক্ষের ক্ষেত্রে সংজ্ঞা দিতে যে সহজ সরল ভাষা পরিবর্তে এরকম কঠিন ভাষা ব্যবহৃত হয়েছে, দুর্বোধ্য ভাষা, আর যা সহজে বোধগম্য নয়, তাই এটি দুর্বোধ্য সংজ্ঞা হিসেবে বিবেচিত। সংজ্ঞার তৃতীয় নিয়ম: যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদ
বা তার প্রতিশব্দ ব্যবহার করা চলবে না। এটি ছিল যুক্তি সংজ্ঞার তৃতীয় নিয়ম। তো তোমরা এটা অমান্য করে যদি তৃতীয় নিয়ম যুক্তি সংজ্ঞার তৃতীয় নিয়মটি অমান্য করে যদি কোনো পদের সংজ্ঞা দিতে যেয়ে একই কথা পুনরুক্তি করা হয় তবে তাকে চক্রক সংজ্ঞা বলে। তৃতীয় নিয়মটি যেহেতু হচ্ছে কোনো পদ বা তার প্রতিশব্দ ব্যবহার করা চলবে না, সেই পদের সংজ্ঞা কোনো পদের সংজ্ঞা দিতে গিয়ে যদি সেই পদ বা তার প্রতিশব্দ বা সমার্থক শব্দ ব্যবহৃত হয় তবে সংজ্ঞাটি ভ্রান্ত হবে। তো এক্সাম্পলস হিসেবে আমরা দেখি, মানুষ জাতীয় জীব। পরীক্ষাসমূহের নিয়ন্ত্রক হলেন সেই ব্যক্তি যিনি পরীক্ষাসমূহ নিয়ন্ত্রণ করেন। এই দুটির মধ্যে কোনো নতুনত্ব নেই বা নতুন কোনো যথার্থ প্রকাশ পায়নি যাতে করে আমরা মানুষ পদের বা পরীক্ষার সময়ের নিয়ন্ত্রকের কোনো এক্সট্রা বৈশিষ্ট্য আমরা খুঁজে পাবো বা এগুলোর অর্থ আমাদের কাছে পরিষ্কার হবে। এখানে মানুষ পদের প্রতিশব্দ হিসেবে মানুষ্য জাতীয় কথাটি ব্যবহৃত হয়েছে, তাই এটি একটি চক্রক সংজ্ঞা। মানুষ কথাটি প্রতিশব্দ হিসেবে মানুষ্য জাতীয় কথাটি ব্যবহৃত হয়েছে এবং পরীক্ষাসমূহের নিয়ন্ত্রক হলেন সেই ব্যক্তি যিনি পরীক্ষাসমূহের নিয়ন্ত্রণ করেন। এখানে এটিকেই পরীক্ষাসমূহের নিয়ন্ত্রক কথাটিকেই আবার ঘুরিয়ে ফিরিয়ে বা পুনরুক্তি করা হয়েছে, তাই এই দুটোই চক্রক সংজ্ঞা হিসেবে বিবেচিত। এই দুটোই তৃতীয় নিয়ম যুক্তি সংজ্ঞা তৃতীয় নিয়ম অমান্য করে এবং যার ফলে সংজ্ঞাটি ভ্রান্ত হয় এই দুটিতে এবং চক্রক সংজ্ঞা হিসেবে বিবেচিত। সংজ্ঞা চতুর্থ নিয়মটি অমান্য করে যদি আমরা কোনো পদের সংজ্ঞা দিতে যেয়ে নয়ার্থক ভাষা ব্যবহার করি তবে তাকে নয়ার্থক সংজ্ঞা বলে। যুক্তি সংজ্ঞার চতুর্থ নিয়মটি ছিল সদর্থক সম্ভব হলে কখনোই নয়ার্থক ভাষা ব্যবহার করা উচিত নয়, কারণ নয়ার্থক ভাষার মাধ্যমে একটি পদের প্রকৃত অর্থ প্রকাশিত হয় না। আবার সংজ্ঞায় আমরা সংজ্ঞার নিয়ম তো পূর্ণ যথার্থ উল্লেখ করা, অর্থাৎ আবশ্যিক গুণ কী গুণ আছে সেগুলো উল্লেখ করা একটি পদের মধ্যে, কিন্তু নয়ার্থক ভাষা ব্যবহারের ফলে একটি পদের মধ্যে কী গুণ নেই সেগুলো উল্লেখ করা হয়, কিন্তু কী গুণ আছে সেগুলো উল্লেখ করা হয় না। তাই সদর্থক সম্ভব হলে বাক্যে সংজ্ঞায় কখনোই নয়ার্থক ভাষা ব্যবহার করা উচিত নয়। এতে চতুর্থ নিয়মটি অমান্য করা হয় যৌক্তিক সংজ্ঞা এবং নয়ার্থক সংজ্ঞা উৎপত্তি হয়। এক্সাম্পলস, পাপ নয় পুণ্য এবং অন্ধকার হচ্ছে আলোর অভাব। পাপ নয় পুণ্য, এখানে সংযোগটি দেখেই বোঝা যাচ্ছে যে এটি নয়ার্থক ভাষা ব্যবহৃত হয়েছে। পাপ নয় পুণ্য, নয় কথাটি নয়ার্থক, যদি এখানে হয় বা হন এগুলো হচ্ছে সদর্থক এবং নয় নন এগুলো হচ্ছে নয়ার্থক। সংযোজকটি যেহেতু নয়ার্থক, যুক্তিবিদ্যায় সংযোজকটি যেহেতু নয়ার্থক তাই এটি একটি নয়ার্থক সংজ্ঞা হিসেবে বিবেচিত। আবার অন্ধকার হচ্ছে আলোর অভাব। আলোর অভাব অর্থাৎ অন্ধকারের মধ্যে কি গুণ আছে বা যথার্থ আছে, অন্ধকারের যে সমস্ত যথার্থ সেগুলো এখানে উল্লেখ নেই, কিন্তু এখানে কি গুণ নেই অর্থাৎ আলোর যে অভাব সেটা উল্লেখ করা হয়েছে। আলোর অভাব হচ্ছে অন্ধকারের মধ্যে আলোর অভাব, অর্থাৎ অন্ধকারের মধ্যে আলো নেই। ঠিক আছে, অন্ধকারের মধ্যে আলো নেই অর্থাৎ এটির অন্ধকারের মধ্যে কি গুণ নেই সে সমস্ত গুণ এখানে উল্লেখ করা হয়েছে। কি গুণ আছে, এক্সট্রা কোনো বিশেষত্ব বা এক্সট্রা কোনো গুণ এখানে উল্লেখ করা হয়নি, তাই এটি চতুর্থ নিয়মকে অমান্য করেছে যুক্তির সংজ্ঞায় এবং সংজ্ঞাটি ভ্রান্ত হয়ে নয়ার্থ সংজ্ঞার সৃষ্টি হয়েছে। এখানে নয়ার্থ সংজ্ঞাকে আরো একটু ভালোভাবে বিশ্লেষণ করে বোঝানো হয়েছে। নোট, নয়ার্থ সংজ্ঞা চেনার উপায় হলো সংযোজক লক্ষ্য করবে, সবসময় নন অর্থাৎ নাবোধক সংযোজক থাকবে, আর যদি সংযোজক নাবোধক না হয় বা সংযোজক না থাকে তখন তোমরা অর্থ লক্ষ্য করবে। যেমন অন্ধকার আলোর অভাব, অন্ধকার পদটিতে কি গুণ নেই সেগুলো উল্লেখ করা হয়েছে, কিন্তু কি গুণ আছে অন্ধকার পদটির মধ্যে সেগুলো উল্লেখ নেই। কিন্তু সংজ্ঞার উদ্দেশ্যই হচ্ছে পদের অর্থ সুস্পষ্ট সুনির্দিষ্ট করা, যার জন্যে পদের যথার্থ উল্লেখ করতে হয়, কিন্তু নয়ার্থক সংজ্ঞাতে পদের কি গুণ আছে অর্থাৎ পদের যথার্থ উল্লেখ না করে ওই পদে কি গুণ অনুপস্থিত রয়েছে তা উল্লেখ করা হয়। সো চতুর্থ নিয়মটি ভ্রান্ত হয় এবং নয়ার্থক সংজ্ঞার উৎপত্তি হয়। এই সকল শর্তগুলো তোমরা মাথায় রাখবে। পঞ্চম নিয়মের ক্ষেত্রে দুইটি সংজ্ঞার উৎপত্তি হয়। পঞ্চম নিয়মটি অমান্য করলে তার মধ্যে প্রথমটি হচ্ছে অতিব্যাপক সংজ্ঞা।
কোনো পদের সংজ্ঞায় যদি দেখা যায় যে সংজ্ঞার্থ পদ সংজ্ঞেয় পদের ব্যাখ্যার্থকে বাড়ি দিয়েছে তবে তাকে অতিব্যাপক সংজ্ঞা বলে। সংজ্ঞার্থ পদ মানে হচ্ছে যে পদ দ্বারা সংজ্ঞেয় পদের বর্ণনা করা হয়, মানে সংজ্ঞেয় পদের কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা যায়। কোনো পদের সংজ্ঞায় যদি দেখা যায় যে সংজ্ঞার্থ পদ সংজ্ঞেয় পদের ব্যাখ্যার্থকে বাড়িয়ে দিয়েছে তবে তাকে অতিব্যাপক সংজ্ঞা বলে। যেমন মানুষ হয় মেরুদণ্ডী প্রাণী। মানুষ পদের অ্যাকচুয়াল যৌক্তিক সংজ্ঞা তো সবাই জানো। মানুষ হচ্ছে, আমি অলরেডি অনেকবার বলেছি, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন একটি জীব হচ্ছে মানুষ পদের অ্যাকচুয়াল যৌক্তিক সংজ্ঞা। কিন্তু এখানে উল্লেখ হয়েছে মানুষ হয় মেরুদণ্ডী প্রাণী, যার ফলে মানুষের ব্যক্তিত্বকে এখানে বাড়িয়ে দেওয়া হয়েছে। সংজ্ঞার্থ পদ মানে মেরুদণ্ডী প্রাণী, মেরুদণ্ডী কথাটি হচ্ছে মেরুদণ্ড প্রাণী কথাটি হচ্ছে মানুষ পদের সংজ্ঞার্থ পদ। এই সংজ্ঞার্থ পদ দ্বারা সংজ্ঞেয় পদের ব্যক্তিত্বকে এখানে, মানে সংজ্ঞেয় পদ হচ্ছে মানুষ, ঠিক আছে, সংজ্ঞেয় পদ। এই মানুষ হচ্ছে সংজ্ঞেয় পদ এবং মেরুদণ্ডী প্রাণী কথাটি হচ্ছে সংজ্ঞার্থ পদ। এই সংজ্ঞার্থ পদটি যদি মানুষ পদের, মানে সংজ্ঞার্থ পদটি সংজ্ঞেয় পদ মানুষ পদের ব্যক্তিত্বকে বাড়িয়ে দিয়েছে। ব্যক্তিত্ব মানে হচ্ছে কোনো পদের পরিমাণগত দিক বা সংখ্যাগত দিক। এই মেরুদণ্ড প্রাণী মানুষ পদের ব্যক্তিত্বকে বাড়িয়ে দিয়েছে কারণ মানুষ ছাড়াও, মানে মানুষ মেরুদণ্ডী প্রাণী হলেও মানুষ ছাড়াও অন্যান্য অনেক মেরুদণ্ড প্রাণী বা জীব রয়েছে পৃথিবীতে। সেই সমস্ত জীব, মানুষ ছাড়া যে সমস্ত জীব মেরুদণ্ডী প্রাণী, সেগুলো মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাবে যদি এই সংখ্যাটি প্রযোজ্য করা হয় বা মেরুদণ্ডী প্রাণীর কথাটি দেওয়া হয়। তবে সমস্ত মানে মানুষ ছাড়া যে সমস্ত মেরুদণ্ডী প্রাণী রয়েছে পৃথিবীতে সেগুলো মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাই সেক্ষেত্রে মানুষের ব্যক্তিত্বের পরিমাণ বাড়বে এবং এই সংজ্ঞাটি ভ্রান্ত হবে, কারণ এই সংজ্ঞাটি পঞ্চম নিয়ম, যুক্তির সংজ্ঞার পঞ্চম নিয়ম যেটি আছে, যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের সাথে সংজ্ঞাত পদ সহজভাবে রূপান্তরযোগ্য হতে হবে, সেটিকে ব্যক্তিত্ব বাড়িয়ে দিয়েছে এবং অতিব্যাপক সংজ্ঞার সৃষ্টি হয়েছে। এখানে মানুষ পদ মেরুদণ্ডী প্রাণী কখনোই অর্থাৎ একে অপরের সাথে রূপান্তরযোগ্য নয়। সংজ্ঞেয় পদ ও সংজ্ঞাত পদ একে অপরের সাথে এখানে রূপান্তরযোগ্য নয়। যেমন আমরা যদি বলি মানুষ হয় একটি বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, এখন এটাকে আমরা একে অপরের সাথে রূপান্তরযোগ্য করতে পারবো। যেমন আমরা যদি এটাকে উল্টা করি, যেমন বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব হয়, একটি বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব হয় মানুষ, মানে বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব কথাটিকে যদি আমরা আগে দিই, তারপর সংযোজক দিই, তারপর মানুষ দিই, তখনও যে অর্থ প্রকাশ করবে, ঠিক মানুষ পদটিকে সামনে নিয়ে আসলে মানুষ হয় এক প্রকার বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, এটিকে সামনে আনলেও একই অর্থ প্রকাশ করবে। এবং দুইটির ক্ষেত্রেই যৌক্তিক সংজ্ঞার যে 5টি নিয়ম সম্পূর্ণভাবে মানা হয়েছে এবং অর্থাৎ এখানে সংজ্ঞেয় পদ ও সংজ্ঞার্থ পদ সুস্পষ্টভাবে রূপান্তরযোগ্য হয়েছে। কিন্তু এখানে মানুষ পদের ব্যক্তিত্বকে এটিকে মানুষ হয় মেরুদণ্ডী প্রাণী, এখানে সমস্ত মেরুদণ্ডী প্রাণীকে মানুষ পদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যার ফলে মানুষের পরিমাণ বেড়েছে, কারণ অন্যান্য সমস্ত মেরুদণ্ডী প্রাণীও মানুষ পদের অন্তর্গত হয়েছে, যার ফলে পঞ্চম নিয়মটি অমান্য করা হয়েছে এবং অতিব্যাপক সংজ্ঞার সৃষ্টি হয়েছে। তেমনি মানুষ হয় একটি জীব, এখানে মানুষ হয় একটি জীব, বুদ্ধিবৃত্তি তো প্রকাশ পায়নি, তার সাথে সাথে মানুষ হয় এক প্রকার জীব দ্বারা বোঝানো হয়েছে অন্যান্য সকল যে সমস্ত জীব সেগুলো মানুষ পদের অন্তর্ভুক্ত হয়েছে, মানুষ ছাড়া অন্যান্য যে সমস্ত জীব রয়েছে, যার ফলে মানুষ পদের ব্যক্তার্থ বেড়েছে এবং পঞ্চম নিয়মটি অমান্য হয়েছে এবং অতিব্যাপক সংজ্ঞার সৃষ্টি হয়েছে। তারপর পঞ্চম নিয়ম অমান্য করলে যে দুইটি সংজ্ঞা সৃষ্টি হয়, তার মধ্যে দ্বিতীয়টি হচ্ছে অব্যাপক সংজ্ঞা। কোনো পদের কোনো পদের সংজ্ঞায় যদি দেখা যায় যে সংজ্ঞার্থ পদ সংজ্ঞেয় পদের ব্যাখ্যার্থকে কমিয়ে দিয়েছে তবে তাকে অব্যাপক সংজ্ঞা বলে। কমিয়ে দিচ্ছে তবে তাকে অব্যাপক সংজ্ঞা বলে। এক্সাম্পলস: মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন সভ্যজীব, ঠিক আছে।
অব্যাপক সংজ্ঞায় সভ্যজীবের উল্লেখ রয়েছে। এখানে সভ্যজীব মানুষ পদের যে ব্যক্তিত্ব বা পরিমাণগত বা সংখ্যাগত যে দিকটি রয়েছে সেটিকে কমিয়ে দিয়েছে, কারণ মানুষ সভ্য হতে পারে, অসভ্য হতে পারে। এখানে যেহেতু সভ্য কথাটিকে উল্লেখ করা হয়েছে মানুষ পদের সম্পূর্ণ সংজ্ঞা দেওয়ার পরেও, সেক্ষেত্রে এখানে মানুষ পদের একটি এক্সট্রা গুণ প্রকাশ পেয়েছে। এবং মানুষ পদের সংজ্ঞা দিতে গিয়ে যদি এই সংজ্ঞাটি দেওয়া হয় যে সভ্যজীব, তাহলে অন্যান্য যে অসভ্য মানুষ রয়েছে তারা বাদ পড়ে যাবে, যার ফলে মানুষের ব্যক্তিত্ব বা পরিমাণগত যে সংখ্যা সেটা কমে যাবে, মানুষের সংখ্যা কমে যাবে। কারণ অসভ্য জীব বাদ পড়বে, অসভ্য মানুষ বাদ পড়বে, মানুষের ব্যক্তিত্ব কমিয়ে দিবে, যার ফলে পঞ্চম নিয়মটি অমান্য করা হয় এবং অব্যাপক সংজ্ঞার সৃষ্টি হয়। তো এই হচ্ছে যৌক্তিক সংজ্ঞার 5টি নিয়ম, এবং যৌক্তিক সংজ্ঞার 5টি নিয়ম দ্বারা সৃষ্টি বা যৌক্তিক সংজ্ঞার 5টি নিয়ম থেকে গঠিত, অমান্য করার ফলে গঠিত যে সকল সংজ্ঞাগুলো সৃষ্টি হয় সেগুলো বর্ণনা। যৌক্তিক সংজ্ঞার সীমাবদ্ধতা: যেসব ক্ষেত্রে যৌক্তিক সংজ্ঞার নিয়ম কানুনগুলো প্রয়োগ করা যায় না সেসব ক্ষেত্রে যৌক্তিক সংজ্ঞা সীমাবদ্ধ। যৌক্তিক সংজ্ঞার সীমাবদ্ধতা: বৃহত্তম জাতি নামবাচক পদ, একক ব্যক্তি বা বস্তু বিশেষ, বিশিষ্ট গুণবাচক পদ, বিশ্ব সত্তার কতগুলো অপরিহার্য ধারণা। এই যে 5টি ক্ষেত্রে যৌক্তিক সংজ্ঞা সীমাবদ্ধ। বৃহত্তম বা পরমতম জাতির ক্ষেত্রে যৌক্তিক সংজ্ঞা সীমাবদ্ধ। এর কারণ হচ্ছে এর থেকে বড় কোনো জাতি নেই এবং এর আসন্নতম জাতি নেই। কোনো পদের সংজ্ঞা দিতে গেলে আমরা সেই পদের আসন্নতম জাতির সংজ্ঞায় উল্লেখ করি, কিন্তু যেহেতু বৃহত্তম বা পরমতম জাতি থেকে বড় কোনো পদ হয় না, অর্থাৎ এদের আসন্ন কোনো জাতি হয় না, তাই এর যৌক্তিক সংজ্ঞা বৃহত্তম জাতি বা পরমতম জাতির কোনো যৌক্তিক সংজ্ঞা দেওয়া যায় না, এবং এই সমস্ত জাতির ক্ষেত্রে যৌক্তিক সংজ্ঞার সীমাবদ্ধতা রয়েছে। নামবাচক পদ: এই নামবাচক পদ নিছক অর্থহীন নামবাচক চিহ্ন মাত্র, এরা শুধুই অর্থহীন, এদের কোনো অর্থ নেই সুস্পষ্ট, এবং এদের কোনো যথার্থ নেই, তাই এদের ক্ষেত্রে যৌক্তিক সংজ্ঞার যে সমস্ত নিয়ম সেগুলো প্রয়োগ করা যায় না। একক ব্যক্তি বা বস্তু বিশেষের ক্ষেত্রে যৌক্তিক সংজ্ঞার সীমাবদ্ধতা রয়েছে, কারণ এগুলোর অগণিত গুণ থাকে, এই জন্য এতে যৌক্তিক সংজ্ঞা নিয়মকানুনগুলো প্রয়োগ করা যায় না বা এদের যৌক্তিক সংজ্ঞা দেওয়া যায় না। বিশিষ্ট গুণবাচক পদ: এদের অর্থ এতই পরিষ্কার যে এর অর্থকে আরও স্পষ্ট বা পরিষ্কার করা যায় না, তাই বিশিষ্ট গুণবাচক পদের ক্ষেত্রে যৌক্তিক সংজ্ঞা সীমাবদ্ধ। বিশ্ব সত্তার কতগুলো অপরিহার্য ধারণা, যেমন ঈশ্বর, তারপর হচ্ছে আমাদের দেশ, কাল, আত্মা ইত্যাদি, এগুলোর কখনোই যৌক্তিক সংজ্ঞা প্রণয়ন করা যায় না। এর কারণ হচ্ছে এরা অনন্য সাধারণ, বড় কোনো জাতি এদের নেই, এদের চেয়ে বড় কোনো জাতি নেই বা এদেরকে অপর কোনো বড় কোনো জাতির অন্তর্গত করা যায় না, তাই বিশেষজ্ঞের কতগুলো অপরিহার্য ধারণা যেমন ঈশ্বর, দেশ, কাল ইত্যাদি ক্ষেত্রে যৌক্তিক সংজ্ঞা সীমাবদ্ধ। তো এই হচ্ছে যৌক্তিক ক্ষেত্রের যৌক্তিক সংজ্ঞার সীমাবদ্ধতা। তো এই সাথে সাথে আমরা আজকের টপিক শেষ করছি। পরবর্তীতে আমি একটি ভিডিও দিব যাতে তোমরা যে বাহুল্য সংজ্ঞা, আপত্তিক সংজ্ঞা, অবান্তর সংজ্ঞা ইত্যাদির উদাহরণ দেওয়া থাকবে এবং আমি ওগুলোকে বুঝিয়ে দেব যে উদাহরণগুলো কেন এরকম হয়েছে, বাহুল্য সংখ্যা কেন হয়েছে বা আপত্তিক সংখ্যা কেমন হয়েছে, বিভিন্ন এক্সাম্পলস দিয়ে, বোর্ড থেকে বিভিন্ন এক্সাম্পলস দিয়ে বা অন্যান্য যে লাইন্স থাকে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।